তার মধ্যে মেন যেটা প্রবলেম সেটা হচ্ছে যে মানে ব্যাঙ্গালোর তো একটু টেক সিটি, মানে একটু বেশি মডার্ন আর কি। আমি এর আগে মালয়েশিয়া যখন গেছিলাম ওরকম করতে হতো, সেটা ফরেনের জন্য ঠিক আছে, কিন্তু ইন্ডিয়া এখনও ওই লেভেলে পৌঁছয়নি। বা আমাদের যারা বাবা মা তারা এখন মানে যাদের ধরুন 60-70 বছর বয়স, তারা যদি একা ট্রাভেল করেন তাহলে কিন্তু তারা খুব মুশকিলে পড়বেন। তো তুই বল কি প্রবলেমটা আমরা ফেস করলাম গিয়ে। যে মুহূর্তে কন্টিনিউ করেছি একটা ট্যাগ এসেছে, বাকি তিনটে আসেনি। সামথিং এরার হ্যাজ অকার্ড, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। আপনি যখন আপগ্রেড করছেন এয়ারপোর্টটাকে তখন সেটা ঠিকঠাকভাবে আপগ্রেড করুন, আধা খ্যাচড়াভাবে আপগ্রেড করে তো লাভ নেই, তাই না? কম্পিউটার আছে প্রায় 10টা-12টা, ঠিক আছে, কিন্তু সেখানে লাইন নেই। লাইনটা হচ্ছে 5 নম্বর কাউন্টারে, কারণ ন্যাচারাল ব্যাপার, ওনারা কম্পিউটার করছেন। কিন্তু যাদের ধরুন আমি ব্যাপারটা দেখেছি, আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদের, আপনি আশেপাশে তাকিয়ে দেখবেন যে প্রচুর লোকজন ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কেউ এই দায়িত্বটা নিচ্ছে না, কেউ করছেও না। মানে ওই 5 নম্বর কাউন্টারের পাশে যে 6 নম্বর বা 7 নম্বর আছে, সেখানেও তো কোনো একটা গ্রাউন্ড স্টাফ বা কাউকে দিয়ে কাজটা করানো যায়, কিন্তু কেউ কিছু করছে না। শুধু গুড আফটারনুন ফ্রম ব্যাঙ্গালোর। ঘড়িতে এখন বিকেল 4টে। আমরা চলেছি আমাদের হোটেল থেকে ব্যাঙ্গালোর এয়ারপোর্টের পথে। এয়ারপোর্টটা ব্যাঙ্গালোরের মেন শহর থেকে প্রায় 30 থেকে 35 কিলোমিটার দূরে অবস্থিত। 45 থেকে 50 মিনিট মতো সময় লাগবে আমাদের। ব্যাঙ্গালোরের রাস্তাঘাট কিন্তু পুরো মাখনের মতো, অসম্ভব সুন্দর, কোথাও কোনো পটহোল নেই। আর সব থেকে বড় কথা কি জানেন, আমাদের রাজ্যের মতো অটো টোটো চলে না হাইওয়েতে। বাই দ্য ওয়ে, আপনারা যারা ট্রেনে কলকাতা ফিরতে চান তাদের জন্য বলে দিই, প্রতিদিন সকাল 10টা 40 নাগাদ এসএমবিটি বেঙ্গালুরু স্টেশন থেকে 12864 এসএমবিবি হাওড়া এক্সপ্রেস পাবেন, যেটি পরদিন রাত 8টা 10 নাগাদ হাওড়া পৌঁছে দেবে। এছাড়াও 12246 দুরন্ত এক্সপ্রেস আছে, সকাল 11টা 15তে ছেড়ে পরদিন বিকেল 5টা 5-এ হাওড়া পৌঁছবে। তবে এই ট্রেনটি আপনারা বুধবার আর শনিবার পাবেন না। আর যারা ফ্লাইটে ফিরতে চাইছেন আমাদের মতো, তার সমস্ত ডিটেলস তো আপনারা ভিডিওতেই পেয়ে যাবেন। শুধু ভাড়ার কথাটা বলে রাখি, যদি 2 থেকে 3 মাস আগে টিকিট কাটেন তাহলে ডাইরেক্ট ফ্লাইট 5 থেকে 6,000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এয়ারপোর্টে পৌঁছে প্রথমেই আপনার কাজ হবে কোনো একটি আইডি প্রুফ দেখিয়ে আর আপনার মোবাইলে যে বোর্ডিং পাসের কিউআর কোডটি রয়েছে সেটি স্ক্যান করে ভেতরে প্রবেশ করা। এরপর আপনার কাছে কোনো চেক ইন লাগেজ থাকলে সেটা সাবমিট করতে হবে। এই স্টেপটাই খুব চাপের ইন দ্য সেন্স খুবই সময় সাপেক্ষ। স্পেশালি যদি এই ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে আপনাদের ফ্লাইট হয়, তাহলে মিনিমাম 2 ঘন্টা আগে আপনারা এয়ারপোর্টে পৌঁছে যাবেন, নইলে কিন্তু আপনাদের ফ্লাইট মিস হয়ে যাওয়ার চান্স প্রবল। আমরা প্রায় 2 ঘন্টা 15 মিনিট আগে পৌঁছেছিলাম, কিন্তু এই লাগেজ ড্রপ করার জায়গাতেই আমাদের প্রায় 45 মিনিট সময় লেগেছিল। যাই হোক, এরপর আপনাদের সাথে যে লাগেজটি ফ্লাইটে উঠবে অর্থাৎ কেবিন ব্যাগেজ, সেটি চেক করা হবে এবং আপনাদেরও সিকিউরিটি চেকিং হবে। আপনাদের কাছে যা যা ইলেকট্রনিক জিনিসপত্র রয়েছে, ঘড়ি, ওয়ালেট, লিকুইড আইটেম, এসব কিছুও কিন্তু আপনাদের একটা ট্রেতে রেখে সেটা স্ক্যান করাতে হবে। আর কী কী রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে এবং প্রহিবিটেড আইটেমস কী কী আছে তার লিস্টের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে চেক করে নিতে পারবেন। তবে মাথায় রাখবেন, আমি যে লিঙ্কটা দেব সেটা ইন্ডিগো এয়ারলাইন্সের। এবার এই যে রুলস অ্যান্ড রেগুলেশনস বা প্রহিবিটেড আইটেমসের লিস্ট, এগুলো এয়ারলাইন্স ওয়াইজ ভ্যারি করে। তাই আপনারা যদি অন্যান্য এয়ারলাইন্সে যাতায়াত করেন তাহলে এই লিস্টটা কিছু কিছু ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হলেও 100% কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। গুড ইভিনিং ফ্রম ব্যাঙ্গালোর এয়ারপোর্ট, বা ওদের ভাষায় বেঙ্গালুরু এয়ারপোর্ট। তো আজকে আমাদের ফ্লাইট আছে, ট্যুর শেষ, এবার বাড়ি ফেরার পালা। 6টা 40 হচ্ছে আমাদের ফ্লাইট, 2.5 ঘন্টা ফ্লাইং টাইম, মানে শিডিউল টাইম আর কি। আর কলকাতায় ঢোকার কথা হচ্ছে 9টা 10 নাগাদ। এবার এখানে কয়েকটা কথা বলে রাখি, আমি এই মাস 2 আগেই গুজরাট গেছিলাম। তো ওখানে আমি আহমেদাবাদ, মানে কলকাতা টু আহমেদাবাদও ফ্লাইটে গেছিলাম, আর আহমেদাবাদ থেকে ফিরেও ছিলাম ফ্লাইটে। তো অনেক দিন পর আমি ফ্লাইটে আর কি এত কম ইন্টারভেলের মধ্যে চড়লাম। এর আগেও ফ্লাইটে আমি 4-5 বার চড়েছি, কিন্তু এই 2 মাসের মধ্যে চড়া সেটা আমার মানে এরকম আগে কখনো হয়নি। তো এই জন্য আমি যে ডিফারেন্সেসগুলো আছে আহমেদাবাদ এয়ারপোর্ট বা কলকাতা এয়ারপোর্টের সাথে ব্যাঙ্গালোর এয়ারপোর্টের, সেটা খুব ভালোভাবে এবার বুঝতে পারলাম। তার মধ্যে মেন যেটা প্রবলেম সেটা হচ্ছে যে মানে ব্যাঙ্গালোর তো একটু টেক সিটি, মানে একটু বেশি মডার্ন আর কি। তো এবার সেটা করতে গিয়ে যেটা হয়েছে যে যখন আপনি লাগেজ ড্রপ করছেন, মানে চেক ইন লাগেজ যখন আপনি ড্রপ করছেন, ওখানে মানে আপনি পুরোটাই আপনাকে মানে স্বয়ংক্রিয় যেটাকে বলে, মানে আপনাকে ওটা সেলফ ব্যাগেজ ড্রপ করতে হবে, যেটা আমাদের নর্মালি কলকাতাতে বা আহমেদাবাদে থাকে। ওখানে আর কি লোকজন থাকে, ইন্ডিগোর আর কি স্টাফ থাকে, তো ওনারা হেল্প করেন।
এইবার এই ক্ষেত্রে প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা ঠিক আছে, আমরা এখন একটা 30 বছর 35 বছরের লোকজন আমরা করতে পারি, কিন্তু যদি সিনিয়র সিটিজেনদের আপনি বলেন যে নিজেরা টাইপ করে নিজেরা মানে ওরকম করে কটা আছে ইয়ে করে ওইভাবে করা, ওটা একটুখানি মুশকিল। ফরেনের জন্য আমি এর আগে মালয়েশিয়া যখন গেছিলাম ওরকম করতে হতো, সেটা ফরেনের জন্য ঠিক আছে, কিন্তু ইন্ডিয়া এখনও ওই লেভেলে পৌঁছয়নি। বা আমাদের যারা বাবা মা তারা এখন মানে যাদের ধরুন 60-70 বছর বয়স, তারা যদি একা ট্রাভেল করেন তাহলে কিন্তু তারা খুব মুশকিলে পড়বেন, কারণ এই জিনিসটা সিনিয়র সিটিজেনদের পক্ষে করা একটু চাপের ব্যাপার। তো তুই বল কি প্রবলেমটা আমরা ফেস করলাম গিয়ে। প্রবলেম হচ্ছে একটা লাগেজ চেকিংয়ে পাঠানোর আগে তাকে ট্যাগ করতে হয়, তো সেই ট্যাগটা কেউ হেল্প করার জন্যও থাকে এবং সেলফ ট্যাগও হয়। তো সেলফ ট্যাগটা সেটা পুরোটাই নিজেকে পিএনআর দিয়ে করতে হবে। পিএনআর নাম্বার আপনার বোর্ডিং পাসে থাকে, সেই পিএনআর নাম্বার দিয়ে কটা লাগেজ কতজন আছে সেই সব কটা সিলেক্ট করে করতে থাকে। তো আমরা 4 জন আছি বেসিক্যালি, আমরা 2 জন আছি এবং আমাদের বাবা মা আছে। তো আমি 4 জনের নাম্বার সিলেক্ট করেছিলাম। তো ওখানে কি অপশন দেয় যে পার পারসন কটা লাগেজ, তো আমার হিসেবে আমি আমার নাম সিলেক্ট করে 1 লাগেজ, ওর নাম সিলেক্ট করে 1 লাগেজ, এরকম করে আমাদের 3টে লাগেজ আছে। তো আই অপটেড ফর 3 লাগেজেস, 3 জনের জন্য 3টে লাগেজ নিয়ে কন্টিনিউ করেছি। যেই মুহূর্তে কন্টিনিউ করেছি একটা ট্যাগ এসেছে, বাকি 3টে আসেনি। এবং বাকি দুটো আসেনি, সরি টু ইন্টারাপ্ট, বাকি দুটো আসেনি। একটা ট্যাগ এসেছে, বাকি দুটো আসেনি। এবং মনিটরে বা স্ক্রিনে দেখাচ্ছিল যে সামথিং এরার হ্যাজ অকার্ড, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করাতে তিনি বলছেন কোনো একটা মেশিনের প্রবলেম হচ্ছে, প্লিজ আপনারা গিয়ে ওই কাউন্টার নাম্বার 5 থেকে আপনারা অন্য ট্যাগগুলো ক্লেম করে নিন। তো ইটস ভেরি টাইম টেকিং। যেখানে আপনি যখন সেলফ হেল্প বা সেলফ সার্ভিস অপশন রাখছেন তখন ইউ শুড মেক শিওর যে মেশিন ঠিকঠাক কাজ করছে। মেশিন ঠিকঠাক কাজ করছে না, প্লাস যেখানে আমাকে কাউন্টার নাম্বার 5-এ গিয়ে করতে হচ্ছে সেখানে শুধু একজন, মানে একটা কাউন্টার। এবার আপনি ধরুন যাদের বয়স ধরুন 45 আপ বা 50 আপ, তারা সবাই ওখানে লাইন দিয়েছে। যারা ধরুন সেলফ সার্ভিস অপশানটা পারে না তারা সবাই ওখানে লাইন দিয়েছে। এবার 4-5টা কাউন্টারের মধ্যে শুধু একটা কাউন্টারে লোক বসে আছে এবং তিনি সবারটা দেখছেন এবং এক একজনের 3-4খানা করে লাগেজ। তার মানে ভেবে দেখুন যে আপনার কতটা টাইম লাগবে যদি আপনার সামনে 3-4 জন থাকে 3-4খানা লাগেজ নিয়ে। তো ইটস ভেরি ভেরি টাইম কনজিউমিং। তো আমার একটাই বক্তব্য, আপনি যখন আপগ্রেড করছেন এয়ারপোর্টটাকে তখন সেটা ঠিকঠাকভাবে আপগ্রেড করুন, আধা খ্যাচড়াভাবে আপগ্রেড করে তো লাভ নেই, তাই না? এবার প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে ও যেটা বললো যে একটা মাত্র এই যেটা 5 নম্বর কাউন্টার 5 মানে নাম্বার 5 কাউন্টার যেটা, ওখানেই একমাত্র আপনি মানে কোনো সোজা গোদা বাংলায় বলতে গেলে একজন মানুষ বসে আছে, বাকি পুরোটাই আপনাকে মানে কম্পিউটারে করতে হচ্ছে। তো কম্পিউটার আছে প্রায় 10টা-12টা, ঠিক আছে, কিন্তু সেখানে লাইন নেই। লাইনটা হচ্ছে 5 নম্বর কাউন্টারে, কারণ ন্যাচারাল ব্যাপার ওনারা কম্পিউটার করছেন, কিন্তু যাদের ধরুন আমি ব্যাপারটা দেখেছি, আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদের, যাদের ধরুন একটা করে আপনার চেক ইন লাগেজ আছে তাদেরটা ঠিকঠাক বেরোচ্ছে। একের বেশি যাদের, আমাদের যেরকম 3টে চেক ইন লাগেজ ছিল, ঠিক আছে, এবার যেহেতু 3টে, একটারটা ঠিকঠাক বেরিয়েছে, একটা লাগেজের ইয়েটা ঠিকঠাক বেরিয়েছে ট্যাগটা, বাকিগুলো বেরোচ্ছে না। এবার যাদেরই ওই প্রবলেমটা হচ্ছে, যাদেরই ধরুন একের বেশি, তারা সবাই ছুটছে 5 নম্বর কাউন্টারে। এবার আপনি ভাবুন এতগুলো লোক যদি 5 নম্বর কাউন্টারে যায় তাহলে এদের কি উচিত নয় যে আরেকটা কোনো মানে, এবার আপনি আশেপাশে তাকিয়ে দেখবেন যে প্রচুর লোকজন ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কেউ এই দায়িত্বটা নিচ্ছে না, কেউ করছেও না। মানে ওই 5 নম্বর কাউন্টারের পাশে যে 6 নম্বর বা 7 নম্বর আছে সেখানেও তো কোনো একটা গ্রাউন্ড স্টাফ বা কাউকে দিয়ে কাজটা করানো যায়, কিন্তু কেউ কিছু করছেন না। শুধু মানে আপনি দেখবেন যে অটোমেটেড যে মেশিন সেইখানে সমস্ত লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এবং তাদের মধ্যে 50% লোকজন সাকসেসফুল হচ্ছে, 50% লোকজন মানে আনসাকসেসফুল হয়ে ওই দিকে চলে যাচ্ছে। এবার আরও একটা সমস্যা আছে যে সেলফ সার্ভিস বা সেলফ হেল্প মেশিনগুলো, ধরুন 3টে মেশিন পাশাপাশি রাখা, কিন্তু আপনাকে হেল্প করার জন্য একজন থাকছে। তো যখন আপনারটা দেখছে তখন বাকি 2 জন প্যাসেঞ্জার ওইদিকে মেশিনে দাঁড়িয়ে, যখন ওইদিকে মেশিনে হেল্প করছেন তখন আপনি এখানে দাঁড়িয়ে আছেন। তাহলে কি আমার কী করণীয়? আমি একটা পিএনআর নাম্বার বারবার দিয়ে লাগেজ বের করব? মানে এটা ওনারা দাবি করছেন যে আমি প্রথম পিএনআর দিলাম, আমার নামে বের করলাম একটা লাগেজ, আবার আমি পিএনআর দিলাম, আবার ওর নামে বের করলাম আর একটা লাগেজ। মানে ইটস ইম্পসিবল, মানে এটা হয় না। একটা পিএনআর দিলে তো আপনারা যতগুলো প্যাসেঞ্জার প্রত্যেকের নাম আসবে, এরকম বারবার পিএনআর দেবো নাকি কি করব? প্রবলেম এই হচ্ছে ফ্লাইটের ইন্টেরিয়ার। দুদিকে 3x3 সিট রয়েছে, আর সিটের ওপর দুদিকেই ওভারহেড কম্পার্টমেন্ট রয়েছে কেবিন লাগেজ রাখার জন্য। সামনে এরকম একটা ট্রে টেবিল পাবেন আর একটা পকেট পাবেন জিনিসপত্র রাখার জন্য। লেগ স্পেসও ঠিকঠাক, খুব লম্বা না হলে প্রবলেম হওয়ার কথা নয়।
Ladies and gentlemen, Wings boys and are girls, wings are we seat extend are a heavy warm level. welcome to our Indigo Blue Chip members aboard. Enjoy your flight. উইংসের কাছাকাছি कृपया इस महत्वपूर्ण ভালো सुरक्षा লাগে जानकारी पर ध्यान दें। सरकारी नियम अनुसार विमान में धूम्रपान, वेपिंग और ভিডিওটা ভালো साफ ওঠে सफाई যেহেতু वगैरह উইংস बिना থাকে कुछ इंडिगो की उड़ानों में तंबाकू का प्रयोग वर्जित है। सभी शौचालयों में स्मोक डिटेक्टर्स लगे हुए हैं। इलेक्ट्रॉनिक उपकरणों का उपयोग केवल फ्लाइट मोड में किया जा सकता है। टेक ऑफ और लैंडिंग के दौरान अपने उपकरणों को बंद करें और रख दें। विमान कर्मी दल की अनुमति के बिना रक्षा जैकेट सहित किसी भी सुरक्षा उपकरण का गलत इस्तेमाल और एग्जिट्स के साथ छेड़छाड़ करना एक दंडनीय अपराध है, क्योंकि ये विमान की सुरक्षा को प्रभावित करता है। आपके सहयोग के लिए धन्यवाद। आपकी सुरक्षा सबसे महत्वपूर्ण है और हम आपसे अनुरोध करते हैं कि आप हमारे साथ आपकी सुरक्षा का ख्याल रखें और इस प्रदर्शन पर ध्यान दें। भले ही आप अनुभवी यात्री हैं, एक सुरक्षा निर्देश पत्र आपके सामने वाली कुर्सी की पॉकेट में उपलब्ध है। कुर्सी की पेटी इस तरह बांधी जाती है। कसने के लिए इस तरह फीते को खींचें और पेटी खोलने के लिए फ्लैप को उठाएं। उड़ान के दौरान कुर्सी की पेटी बांधे रखें। कैबिन में हवा में आप नीचे आ जाएंगे। आप अपनी कुर्सी पर बैठे रहें और ऑक्सीजन का प्रवाह शुरू करने के लिए ऐसे अपनी ओर खींचें और नाक और मुंह ढककर inform cabin crew immediately. You may use in-seat power outlets where available to charge your devices. Thank you for your attention.